নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আবারও চলে এলাম আরেকটি গল্প নিয়ে তোমাদের মাঝে। তো গল্পটি শুরু করা যাক। গল্পটির নাম হলো দত্তবাড়ির বড় বউ। একটি হৃদয়স্পর্শী দীর্ঘ গল্প। কণ্ঠে উষা, কলমে উষা। দত্তবাড়ি ছিল গ্রামের সবচেয়ে বড় এবং সম্মানিত পরিবার। বিশাল দোতলা বাড়ি, চারপাশে আম কাঁঠালের বাগান, পুকুর আর জমিজমা নিয়ে তাদের সুখের সংসার। সেই বাড়ির বড় ছেলে অরিন্দমের সঙ্গে বিয়ে হয়েছিল মেঘলার। মেঘলা ছিল খুবই সাধারণ ঘরের মেয়ে। তার ব্যবহার, অভদ্রতা আর মায়াভরা মন সবাইকে সে সহজেই আপন করে নিত। বিয়ের পর যখন সে দত্তবাড়ির বড় বউ হয়ে এলো, তখন সবাই বলতো, এমন মেয়ে আজকাল দেখাই যায় না। শ্বশুর শাশুড়ি, দেওর ননদ, বাড়ির কাজের লোক সবাই নিজের পরিবারের মতোই ভালোবাসত সে। কিন্তু সুখ বেশি দিন টিকল না। বিয়ের 3 বছরের মাথায় এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় অরিন্দম মারা গেল। এক মুহূর্তে মেঘলার পৃথিবী অন্ধকার হয়ে গেল। যে মেয়েটি সারাদিন হাসত, সে নিঃশব্দ হয়ে গেল। স্বামীর ছবির সামনে বসে দিনের পর দিন কাঁদত। শাশুড়ি সরলা দেবী একদিন তার মাথায় হাত রেখে বললেন, মা, তুই ভেঙে পড়লে চলবে না। তুই এই বাড়ির বড় বউ, এই বাড়ির ভরসা। মেঘলা চোখের জল মুছে সংসারের হাল ধরল। বছর গড়িয়ে গেল। দেওর অভিক চাকরি পেল, ননদ মিতালির বিয়ে হয়ে গেল। বাড়ির সব দায়িত্ব মেঘলাই সামলাতো। অভিক প্রায়ই বলতো, বৌদি, তুমি না থাকলে আমরা কেউই এত দূর আসতে পারতাম না। মেঘলা শুধু হাসতো, কিন্তু মানুষের মন তো সব সময় সব রকম থাকে না। শ্বশুর মারা যাওয়ার পর সম্পত্তি নিয়ে শুরু হলো অশান্তি। অভিকের স্ত্রী রিমি একদিন বলল, সব কিছুতে বড় বউয়ের এত অধিকার কেন? এই বাড়ি কি শুধু ওর? ধীরে ধীরে বাড়ির পরিবেশ বদলে গেল। যে মানুষগুলো এক সময় মেঘলাকে সম্মান করত, তারাই তখন তাকে বোঝা মনে করতে লাগলো। একদিন রাগের মাথায় রিমি বলে ফেলল, তোমার স্বামী নেই, সন্তান নেই, এই বাড়িতে তোমার অধিকার নেই। কথাটা শুনে মেঘলার বুকটা কেঁপে উঠল। সারা রাত কাঁদল সে। পরের দিন ভোরে অরিন্দমের ছবির সামনে দাঁড়িয়ে বলল, আমি তো শুধু এই পরিবারটার ভালো চেয়েছিলাম। এরপর থেকে সে আরও চুপ হয়ে গেল। নিজের জন্য কোনোদিন কিছু চায়নি। বাড়ির সবাই ভালো থাকুক, এটাই ছিল তার একমাত্র চাওয়া। এরই মধ্যে সরলা দেবী অসুস্থ হয়ে পড়েন। রাতের পর রাত জেগে শাশুড়ির সেবা করল। রিমি কিংবা অন্য কেউ কাছে এলো না। এক রাতে সরলা দেবী মেঘলার হাত ধরে বললেন, মা, আমি জানি সবাই তোকে কষ্ট দিয়েছে, কিন্তু তুই আমার মেয়ের থেকেও বেশি। মেঘলা চোখ ভিজে গেল। কয়েকদিন পর সরলা দেবী পৃথিবী ছেড়ে চলে গেলেন। এবার মেঘলা একেবারে একা হয়ে গেল। কিছুদিন পর অভিক তাকে বলল, বৌদি, তুমি চাইলে অন্য কোথাও থাকতে পারো, আমাদের অনেক খরচা। মেঘলা বুঝে গেল তার আর এই বাড়িতে প্রয়োজন নেই। সেদিন রাতে শেষবারের মতো পুরো বাড়িটা ঘুরে দেখল।
এই উঠোনে তার বিয়ের আলপনা হয়েছিল। এই বারান্দায় বসে অরিন্দম গল্প করত। এই ঘরে সে জীবনের শেষ সুন্দর দিনগুলো কাটিয়েছিল। পরদিন সকালে একটি ছোট্ট ব্যাগ হাতে নিয়ে সে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। কেউ তাকে আটকায়নি, কেউ জিজ্ঞাসাও করেনি কোথায় যাবে। পুরনো কাজের লোক হরিদাস কাঁদতে কাঁদতে বলেছিল, বড়মা, তুমি চলে গেলে এই বাড়ির আশীর্বাদও চলে যাবে। মেঘলা মৃদু হেসে চলে গেল। 5 বছর কেটে গেল। একদিন খবর এলো দত্ত বাড়ি ঋণের বোঝায় নিলামে উঠতে চলেছে। অভিকের ব্যবসা ডুবে গেছে, চারিদিকে শুধু বিপদ। সেই সময় একজন আইনজীবী এসে জানালেন, নিলামের সমস্ত টাকা ইতিমধ্যে পরিশোধ হয়ে গেছে। সবাই অবাক, কে দিল এত টাকা? আইনজীবী একটি চিঠি বের করলেন। চিঠিটি মেঘলার। তাতে লেখা ছিল, দত্ত বাড়ি শুধু একটি বাড়ি নয়, এটি আমার স্মৃতি, আমার ভালোবাসা, আমার স্বামীর শেষ চিহ্ন। তাই বাড়িটাকে বাঁচিয়ে রাখলাম। আমার নাম জানার প্রয়োজন নেই, শুধু সবাই ভালো থেকো। চিঠি পড়ে অভিক ভেঙে পড়ল। সে জানতে পারল বাড়ি ছাড়ার পর মেঘলা একটি অনাথ আশ্রমে কাজ শুরু করেছিল। নিজের পরিশ্রম আর সঞ্চয়ের সব টাকা দিয়ে সেই দত্তবাড়িকে রক্ষা করেছেন। অভিক আর রিমি ছুটে গেল মেঘলার কাছে, কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারল কয়েক মাস আগে মেঘলা অসুস্থ হয়ে মারা গেছে। মৃত্যুর আগে সে শুধু একটি কথাই বলেছিল, দত্ত বাড়ির সবাই যেন ভালো থাকে। অভিক মাটিতে বসে কাঁদতে লাগলো। রিমিরও চোখে জল এলো। যে মানুষটিকে তারা অবহেলা করেছিল, সেই মানুষটাই শেষ মুহূর্ত পর্যন্ত তাদের জন্য ভালোবেসে গেছে। আজও গ্রামের মানুষ দত্তবাড়ির সামনে দিয়ে গেলে বলে, এই বাড়িটা ইট পাথরের তৈরি নয়, এক বড় বইয়ের নিঃস্বার্থ ভালোবাসায় গড়া। আর দত্তবাড়ির উঠোনে ঝুলে থাকা অরিন্দম আর মেঘলার ছবির দিকে তাকালে মনে হয় ভালোবাসা কখনো মরে না। মানুষ চলে যায়, কিন্তু তার ত্যাগ আর মমতা চিরকাল বেঁচে থাকে। আইনজীবীর কাছ থেকে মেঘলার চিঠি পাওয়ার পর অভিক আর রিমির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যে মানুষটাকে তারা দিনের পর দিন অপমান করেছেন, বাড়ি থেকে চলে যেতে বাধ্য করেছেন, সেই মানুষটাই নিজের সব সঞ্চয় দিয়ে দত্তবাড়িকে বাঁচিয়েছে। অভিক আর এক মুহূর্ত দেরি করল না। সে মেঘলাকে খুঁজতে বেরিয়ে পড়ল। অনেক খোঁজাখুঁজির পর তারা জানতে পারল শহরের এক ছোট্ট অনাথ আশ্রমে মেঘলা থাকত। সেখানকার অনাথ বাচ্চারাই ছিল নতুন পরিবার। কিন্তু যখন তারা সেখানে পৌঁছলো তখন অনেক দেরি হয়ে গেছে। আশ্রমের প্রধান ধীর কণ্ঠে বললেন, আপনার কি মেঘলা দেবীর আত্মীয়? অভিক কাঁপা গলায় বলল, আমি ওর দেওর। ভদ্রলোকের চোখ ভিজে উঠল। আপনারা যদি কয়েক মাস আগে আসতেন, মেঘলা দেবী আর নেই। কথাটা শুনে অভিক যেন পাথর হয়ে গেল আর পা কাঁপতে লাগলো। রিমি হাউমাউ করে কেঁদে উঠল। আশ্রমের প্রধান তাদের একটি ছোট্ট ঘরে নিয়ে গেলেন। সেখানে একটি পুরনো খাট, একটি আলমারি আর দেয়ালে ঝুলছিল অরিন্দমের ছবি। ছবির সামনে শুকিয়ে যাওয়া মালা। টেবিলের ওপর একটি ডায়েরি। ডায়েরির শেষ পাতায় মেঘলার কাঁপা হাতে লেখা ছিল, আজ শরীরটা খুব খারাপ। ডাক্তার বলেছে হয়তো আর বেশি দিন বাঁচব না, কিন্তু আমার কোনো কষ্ট নেই,
শুধু একটাই আফসোস, শেষবার দত্ত বাড়িটা দেখতে পারলাম না, অরিন্দমের ঘরটা দেখতে পারলাম না। আরও নিচে লেখা ছিল, যদি কোনোদিন অভিক আমার কথা মনে করে ওকে বলো আমি কখনো ওদের ওপর রাগ করিনি। মানুষ ভুল করে, কিন্তু আমি ওদের নিজের সন্তানদের মতোই ভালোবেসেছি। অভিক আর পড়তে পারল না। ডায়েরির ওপর মাথা রেখে শিশুর মতো কাঁদতে লাগলো। আশ্রমের প্রধান তখন একটি পুরনো বাক্স এনে দিলেন। বাক্সের ভেতরে কিছু শাড়ি, অরিন্দমের ছবি আর একটি চিঠি। চিঠিটা ছিল দত্তবাড়ির জন্য। সেখানে লেখা ছিল, আমার মৃত্যুর পর যদি কেউ এই চিঠি পড়ে তাহলে আমার একটা শেষ ইচ্ছে পূরণ করবে। আমার অস্থির কিছু অংশ যেন দত্তবাড়ির পুকুর পাড়ে সেই আমবাগানটার নিচে রাখা হয়, কারণ সেখানে বসেই আমি আর অরিন্দম ভবিষ্যতের স্বপ্ন দেখতাম। চিঠিটা পড়ে অভিক আর নিজেকে সামলাতে পারল না। সে বারবার বলতে লাগলো, বৌদি আমাকে ক্ষমা করে দাও, একবার ফিরে এসো, শুধু একবার। কিন্তু মৃত মানুষ কি আর ফিরে আসে? কয়েকদিন পর মেঘলার শেষ ইচ্ছা পূরণ করা হলো। দত্ত বাড়ির সেই পুরনো আমবাগানের নিচে তার অস্তিত্ব রাখা হলো। সেদিন আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল। মনে হয়েছিল প্রকৃতিও যেন কাঁদছে। অভিক গাছটার নিচে বসে ঘন্টার পর ঘন্টা কাঁদল। হঠাৎ তার চোখে পড়ল গাছের গায়ে খোদাই করা দুটি নামের দিকে, অরিন্দম আর মেঘলা। বহু বছর আগে ভালোবাসার স্মৃতি হিসাবে তারা লিখেছিল। অভিক হাত বুলিয়ে ফুঁপিয়ে উঠল, কারণ সে বুঝতে পেরেছিল যে মানুষটাকে তারা বাড়ি থেকে বের করে দিয়েছিল সে কখনো দত্ত বাড়িকে মন থেকে ছেড়ে যায়নি। আজও প্রতি বছর মেঘলার মৃত্যু দিবসে দত্ত বাড়ির উঠোনে প্রদীপ জ্বলে। গ্রামের বৃদ্ধরা বলেন, গভীর রাতে কখনো কখনো সাদা শাড়ি পরা এক মহিলাকে আম গাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার চোখে জল, মায়াভরা হাসি। মনে হয় তিনি এখনো অপেক্ষা করছেন, হয়তো তার অরিন্দমের জন্য, হয়তো সেই পরিবারের জন্য যাদের তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবেসেছিলেন। আর দত্তবাড়ির মানুষগুলো আজও সেই অপরাধ বোধ নিয়ে বেঁচে আছেন, কারণ পৃথিবীর সবচেয়ে বড় শাস্তি হলো যাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল তার ক্ষমা পাওয়ার আগেই তাকে চিরস্তরে হারিয়ে ফেলা হলো। তো আমার গল্পটি এখানে শেষ হলো। গল্পটি কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তো সমস্ত বন্ধুদেরকে রিকোয়েস্ট রইল, গল্পটি একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর তোমরা এতক্ষণ ধরে আমার গল্পটি মন দিয়ে শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো আর আমার ভিডিও দেখতে থাকো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।